একটি রাজনৈতিক দলে গ্রুপিং খুব স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে দল যখন ক্ষমতায় থাকে তখন তার ভেতরে নানামুখী গ্রুপিং তৈরি হয়। কিন্তু বর্তমানে ক্ষমতাসীন বিএনপি দলের মধ্যে একটা নতুন ধরনের বিবাদ শুরু হয়েছে। আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। যেটা বলছিলাম যে রাজনৈতিক দলের গ্রুপিং খুব স্বাভাবিক। অনেক সময় এই গ্রুপিংটা একটা হেলদি ব্যাপার হয়ে থাকে, যে দলের ভেতরে এই পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় পজিটিভ একটা ভাইব তৈরি করে। কিন্তু বিএনপির যে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক দল, সেখানে একটা নতুন ধরনের গ্রুপিং তৈরি হচ্ছে। এক্সিস্টিং যে দলাদলি আভ্যন্তরীণ গ্রুপিং থাকে সেটা তো আছেই, এর সাথে নতুন হলো লন্ডন গ্রুপ ভার্সেস বাংলাদেশ গ্রুপ। আপনারা জানেন যে 2008 সালে মুচলেকা দিয়ে আর কোনোদিন রাজনীতি করবেন না, এই ধরনের একটা মুচলেকা দিয়ে সেই সময় তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন। এবং তিনি লন্ডনে যাওয়ার পরে সেখানে প্রায় 17 বছর ছিলেন। 17 বছর শেষে তিনি গত বছরের 25শে ডিসেম্বর ফেরেন। তিনি লন্ডনে থাকার সময় বাংলাদেশ থেকে কয়েকজন গিয়েছিল তার সাথে, তারাও পরবর্তীতে লন্ডনে ছিলেন তারেক রহমানের সাথে। আবার লন্ডনে যারা ছিলেন তাদের একটা গ্রুপ তারেক রহমানের সাথে যোগ হয়েছিল। তারেক রহমান সেখান থেকেই রাজনীতি করতেন, তার একটা টিম ছিল, সেই টিমের নানামুখী কর্মকাণ্ড ছিল। তো এবার যখন লন্ডন থেকে তিনি ফিরলেন এবং প্রধানমন্ত্রী হলেন, তখন এই লন্ডন গ্রুপ আর বাংলাদেশ গ্রুপের দ্বন্দ্বটা প্রকট হয়ে উঠেছে। বাংলাদেশ গ্রুপ হলো তারা যারা এই গত 17 বছর, বিশেষ করে 15 বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশে থেকে রাজনীতি করেছে, বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তাদের অনেকেই জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। তো আজকে দল যখন ক্ষমতায়, তখন স্বভাবতই তাদের একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাটা একদিকে যেমন ব্যক্তিগত প্রাপ্তির, রাজনৈতিক প্রাপ্তির অবশ্যই, আর একদিকে হলো যে রাজনৈতিক তাদের যে কর্মসূচি কার্যক্রম সেটি নিয়েও তাদের একটা প্রত্যাশা ছিল। কিন্তু এখন দেখা গেছে যে তারেক রহমানকে ঘিরে আছে মূলত লন্ডন গ্রুপ। আর যেটা বলছিলাম যে লন্ডন গ্রুপের আবার দুইটা অংশ। একটা অংশ যারা বাংলাদেশ থেকে গিয়েছিলেন তারেক রহমানের সাথে পরবর্তীতে কাজ করেছেন, আর একটা হলো যে লন্ডনে যারা ছিল। এই লন্ডন গ্রুপের বিরুদ্ধে তারা যখন লন্ডনে থেকে তারেক রহমানের সাথে থেকে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন, তখন তাদের অনেকের বিরুদ্ধে কিন্তু কমিটি বাণিজ্য, চাঁদাবাজি সহ নানা রকমের অভিযোগ ছিল। তো সেই তারাই তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, তারা বাংলাদেশে ফিরে এসেছেন, তাদের অনেকে এমপি হয়েছেন, তাদের কেউ কেউ উপদেষ্টা হয়েছেন। তো এখন তাদের এই উপস্থিতিটা চোখে পড়ছে। এবং যারা যে গ্রুপটা বাংলাদেশের থেকে নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম সহ্য করেছে, আন্দোলন করেছে, তাদের অনেকেই আজ হতাশ হয়ে আছে এবং তারা মনে করছে যে তারেক রহমান অনেক বেশি লন্ডনের উপরে নির্ভরশীল, লন্ডন ফেরতদের উপর নির্ভরশীল। এবং লন্ডন ফেরতদের এক অংশের গ্রহণযোগ্যতা আবার ভালো। যেমন ধরেন প্রধানমন্ত্রীর যে প্রেস সচিব সালেহ শিবলি, তিনি কিন্তু বাংলাদেশেই একজন সাংবাদিক হিসেবে কাজ করতেন, প্রতিষ্ঠিত ছিলেন। এবং এই সালেহ শিবলিদের যে গ্রুপটা ছিল সাংবাদিকদের, তারা কিন্তু দলমতের ঊর্ধ্বে তাদের একটা গ্রহণযোগ্যতা ছিল। তারা রিপোর্টার্স ইউনিটিতে নেতৃত্ব দিয়েছে, তাদের আরো কয়েকজন ছিল। তো সালেহ শিবলিরা যখন ফিরে এসেছে, তারেক রহমানের প্রেস সচিব হয়েছে, তখন সেটা কিন্তু সাংবাদিক মহল, বিশেষ করে যারা বিএনপি ঘরানার, তারা অধিকাংশই মেনে নিয়েছে। পাশাপাশি এই যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি এসে যেভাবে কাজ করছেন, তাকে ইভেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরেও তার গ্রহণযোগ্যতা তেমন নেই। এবং তিনি আসার পরে যেভাবে কথা বলছেন, যেভাবে ধমক ধমক দিচ্ছেন, তাতে তার পররাষ্ট্র বিষয়ক জ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে। এবং এটাও প্রশ্ন উঠেছে যে তিনি কি বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন কিনা। তিনি একদিকে ভারতকে শাসাচ্ছেন, আবার বলছেন চীন ভারতের মাঝখানে বল হবে না, রেফারির ভূমিকায় যাবে। তো তাকে কেন রেফারির ভূমিকা নিবে, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরেই কথা হচ্ছে। বিএনপির যে অংশটা রাজনীতি করেছে, যাদের ব্যক্তিগত রাজনৈতিক প্রাপ্তির একটা প্রত্যাশা ছিল, তাদের অনেককেই দল ডাকেনি, আবার কাউকে কাউকে দলের পক্ষ থেকে ডেকে বলা হয়েছে যে আপনাদের কথা ভাবছি। কিন্তু প্রায় 3 মাস হতে চললো,
তাদের কথা যে ভাবছে সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো এটা নিয়ে স্বভাবতই তাদের ভেতরে একটা হতাশা আছে। এর বাইরেও সরকারের পারফরমেন্স নিয়েও কিন্তু তারা খুব একটা আশাবাদী হতে পারছে না। আমার একাধিক সূত্রের মাধ্যমে বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করে আমি যে তথ্যগুলো পেয়েছি তাতে বর্তমান বাংলাদেশের সমস্যার সমাধানে তারেক রহমানের সরকার দক্ষতার পরিচয় দিতে পারছে না। তার মধ্যে এই যে যে হামের শিশু মৃত্যু হচ্ছে, যেটা সরকারিভাবে 4 শতাধিক, বাস্তবে সম্ভবত এটি 1,000 ছাড়িয়ে গেছে। এই যে হাম ম্যানেজ করার দায় প্রথমে চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের উপরে দেওয়ার, তারপরে সেটা ধোপে টেকেনি, তারপরে যেটা বলা হচ্ছে যে ইউনূস সরকারের দায়। এটা ঠিক আছে যে ইউনূস সরকারের ব্যর্থতাই আজকের এই ক্রাইসিস প্রাদুর্ভাবের জন্য দায়ী, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে যা যা করণীয় ছিল তারা শুরুতে তা করেনি, এবং বিএনপি স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন যে উক্তি, তার যে বাচালপনা, সেটা নিয়েও কিন্তু সমালোচনা বিএনপির ভেতরেই আছে। যেমন তিনি বলছেন ছোটবেলায় তার হাম হয়েছিল, হাম সিরিয়াস কোনো অসুখ নয়। যেখানে সারা পৃথিবী বলছে যে বাংলাদেশে হামের একটা ক্রাইসিস চলছে, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যটা কিন্তু মানে মানুষ ভালোভাবে নেয় নাই। হুমায়ুন কবির সরকারের জন্য অ্যাসেট না বোঝা, এই প্রশ্ন বিএনপির দলের ভেতর থেকেই উঠেছে। বিএনপিরই অনেক নেতা এই যখন এই যে তেল সংকটটা হলো, যে এই তেলের স্টেশনে পাম্পে যে কিলোমিটারের চেয়ে বেশি দীর্ঘ লাইন, 8 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করে 20 লিটার তেল পাওয়া, বা এগুলো নিয়ে যে দেশব্যাপী একটা অসন্তোষ তৈরি হয়েছিল, সেটা নিয়েও কিন্তু বিএনপির লোকজন তাদের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল যে সরকার কেন ম্যানেজ করতে পারছে না। এবং কাকতালীয়ভাবে হঠাৎ করেই একদিন দেখা গেল যে আর তেলের সমস্যা নেই, এই পাম্পে আর সেই লাইন নেই। তার মানে এটা যে ব্যবস্থাপনা সংকট ছিল, এবং এই ব্যবস্থাপনা সংকটের মধ্য দিয়ে একটা সিন্ডিকেট টাকা হাতিয়ে নিয়েছে কিনা, এটা নিয়েও বিএনপির ভেতরে আলোচনা আছে। এছাড়া দেশে যখন একটা বড় রকমের ক্রাইসিস চলছে অনেক দিক দিয়ে, বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সেই একটা ইম্প্যাক্ট তো আমাদের উপরে ছিল, তারপরে ইরান আমেরিকা ইসরায়েলের যে সংঘাত, তার একটা বিশ্বব্যাপী যে প্রভাব সেটা বাংলাদেশে এসে পড়েছে। তো সেই অবস্থায় হাম, কৃষকের সমস্যা, তেলের সমস্যা, টাকা নেয় ব্যাংকের থেকে ধার করে সরকার চলছে, তো এই ক্রাইসিসগুলোকে বিএনপিরই এই নেতৃবৃন্দ মনে করছে যে সরকার যথাযথভাবে অ্যাড্রেস করছে না। বরং যে মুহূর্তে অ্যাড্রেস করার কথা ছিল, দরকার ছিল, তখন দেখা যাচ্ছে যে সরকার প্রধান কোনো একদিন সিনেমা দেখতে যাচ্ছেন, কোনো একদিন নাটক দেখতে যাচ্ছেন, কোনো একদিন গো কার্ট বাচ্চাদের গাড়ি চালাচ্ছেন, কোনো একদিন ড্রাইভ করছেন। তো এই বিষয়গুলো বিদেশের কনটেক্সটে এটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে এটা ঠিক কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাকে একজন বিএনপির নেতা বললেন যে সেই রোম যখন পুড়ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিল। তো বাংলাদেশের অবস্থা অনেকটা তার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের সংকট এই সরকারের শীর্ষ পর্যায়কে স্পর্শ করতে পারছে না। সরকার প্রধান কিন্তু আজ পর্যন্ত আমি যতদূর জানি কোনো হাসপাতালে গিয়ে কোনো হামের রোগী দেখতে যাননি। সংসদে হাম নিয়ে কোনো আলোচনা হয়নি। একটি দম্পতি, তারা 11 বছর চেষ্টা করে সন্তান পায়নি, পরে অনেক চেষ্টার পরে তারা টেস্ট টিউবের মাধ্যমে একটা সন্তান পেয়েছিল, সেই বাচ্চাটাও হামে আক্রান্ত হয়ে মারা গেছে, এবং এটা দেশে বিদেশে তুমুল আলোড়ন তুলছে। বিএনপি হয়তো বাংলাদেশের মিডিয়া নিয়ন্ত্রণ করে মনে করছে যে যেমন উট যেমন বালির মধ্যে মুখ ঢেকে রেখে তার পরিপার্শ্ব দেখে না, মরুভূমিতে ঝড় হলে টের পায় না বা উপেক্ষা করে, তো বাংলাদেশ সরকারের অবস্থা ওরকম হয়েছে। কিন্তু বিএনপির ভেতর থেকেই প্রশ্ন উঠছে যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। দেখা যাক বিএনপি তার আভ্যন্তরীণ এই দ্বন্দ্ব, এই লন্ডন গ্রুপ বাংলাদেশ গ্রুপের বিভেদ, এগুলো কিভাবে মোকাবেলা করে, এবং এসব মোকাবেলার পাশাপাশি তাদের যে মূল দায়িত্ব সরকার হিসেবে বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করা এবং দেশটাকে ভালোভাবে পরিচালনা করা, সেটা তারা এখন পর্যন্ত যা দেখছি তাতে তো খুব আশাবাদী হওয়ার মতো কিছু দেখছি না। দেখা যাক তারা কি করে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ।